1968 সাল। সিঙ্গাপুরের রাস্তায় তখন হাজার হাজার হকার। দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ, বিশৃঙ্খলা। পশ্চিমী বিশেষজ্ঞরা বলছেন এই শহর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। লি কুয়ান ইউ এর সরকার তখন একটাই পথ বেছে নিতে পারত, বুলডোজার। তারা কিন্তু তা নেয়নি, বরং তারা উল্টোটা করল। হকারদের তাড়িয়ে দেওয়ার বদলে তাদের হাত ধরল, রেজিস্ট্রেশন দিল, ভর্তুকিতে স্টল করে দিল, তৈরি করল পরিচ্ছন্ন হকার সেন্টার। মাত্র 2 দশকের মধ্যে সেই সমস্যা হয়ে উঠল সিঙ্গাপুরের সবচেয়ে বড় সম্পদ। আজ ইউনেস্কো সেই হকার সংস্কৃতিকে মানবজাতির ঐতিহ্য বলে স্বীকৃতি দিয়েছে। এই গল্পের আরেকটা অধ্যায় লিখেছে ব্যাংকক, তবে ভুলের পথে হেঁটে তারপর সেই ভুল থেকে ফিরে এসে। আর ভারত 2014 সালে মনমোহন সিংয়ের সরকার একটা নতুন আইন পাশ করল, স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্ট। 4 কোটি হকারের জীবন বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে তৈরি সেই আইন আজও ফাইলে বন্দী। আর এখন 2026 সালের মে মাসে পশ্চিমবঙ্গে ফের নেমেছে বুলডোজার। হাজার হাজার হকারের জীবিকা এখন সংকটে। যে দেশে ইনফরমাল কাজ বা হকারদের দৈনিক লেনদেন যোগ করলে 8,000 কোটি টাকা ছাড়িয়ে যায়, যে দেশের জিডিপির 64% বহন করেন এই মানুষেরা, যারা দেশের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড, তাদের উচ্ছেদ করলে কি হয়? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে 3টি দেশের 3টি সিদ্ধান্তের উপরে। একটি সাফল্যের, একটি ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর, আর একটা সুযোগ পাওয়া এবং সেটাকে নিয়ে তারা কিভাবে ব্যবহার করবে তার উপর। আজকের এই এপিসোডে আমি সেই অত্যন্ত জরুরি বিকল্প প্রশ্নগুলো আপনাদের সামনে নিয়ে আসব। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে এটি আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। আর আশা করব এই বিষয়টি আমাদের সরকারও গুরুত্ব দিয়ে ভাববে। গঠনমূলক সমালোচনার যে কথা তারা বলে থাকেন তাকে তারা পাশ কাটিয়ে যাবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। এই আলোচনায় ঢোকার আগে একটু পরিসংখ্যানের দিকে তাকানো দরকার। বিশ্বের প্রায় 200 কোটি মানুষ এই ধরনের ইনফরমাল অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তথ্য বলছে এটা বিশ্বের মোট কর্মরত জনশক্তির প্রায় 61.2%। এই বিশাল সংখ্যার একটি বড় অংশই হলেন রাস্তার ফেরিওয়ালা এবং হকার। ভারতের প্রেক্ষাপটে এই ছবিটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। ভারতের 93% জনগোষ্ঠী ইনফরমাল কর্মসংস্থানের সঙ্গে জড়িত। এই খাত দেশের মোট জিডিপির প্রায় 64% উৎপন্ন করে। ভারতের জাতীয় হকার ফেডারেশন বা NHF এর 2015 সালের একটি সমীক্ষা জানিয়েছে আমাদের দেশে হকারের সংখ্যা মোট 4 কোটি। গড়ে একজন হকার প্রতিদিন 2,000 টাকার পণ্য বিক্রি করেন, অর্থাৎ এই খাতের দৈনিক লেনদেন 8,000 কোটি টাকারও বেশি। এর অর্থ এই মানুষগুলো শুধু সৎভাবে খেটে নিজেদের বা সংসারের পেটই ভরাচ্ছেন না, তারা শহরের নিম্ন এবং মধ্যবিত্ত মানুষের কাছে সস্তায় খাবার, পোশাক এবং দৈনন্দিন প্রয়োজনের জিনিসপত্র পৌঁছে দিচ্ছেন। তারা গড়ে তুলেছেন একটা ইকোসিস্টেম, আর তারা সেই সিস্টেমের অপরিহার্য অংশ। তাই এই মানুষগুলোকে উচ্ছেদ করা মানে শুধু তাদের জীবিকাই নষ্ট করা নয়, একটা গোটা অর্থনৈতিক শৃঙ্খলকে ধ্বংস করে ফেলা। কিন্তু এই সমস্যার কি সমাধান করা সম্ভব? এই সমস্যার সেরা সমাধানটি করেছে সিঙ্গাপুর। কি করে তারা এটা করলো সেটা আমাদের আগে জানা দরকার। 1960-এর দশকে সিঙ্গাপুরের রাস্তাঘাট দেখলে আজকের এই পরিচ্ছন্ন সুশৃঙ্খল সিঙ্গাপুরের কথা কল্পনাতেও আনা যেত না। রাস্তায় হাজার হাজার হকার, অস্বাস্থ্যকর পরিবেশ, জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি। লি কুয়ান ইউ এর সরকার তখন একটা অসাধারণ সিদ্ধান্ত নিল। এই হকারদের তাড়িয়ে দেওয়া নয়, তাদের সঙ্গে নিয়েই এগোবে সরকার। 1970 এবং 1980-র দশকে সিঙ্গাপুর সরকার এই অসাধারণ কাজটি করল।
বিশৃঙ্খল রাস্তার খাবার বিক্রেতাদের সুসংগঠিত স্বাস্থ্যকর কেন্দ্রে স্থানান্তরিত করা হলো। একই সঙ্গে সংরক্ষণ করা হলো রন্ধনশৈলীর বৈচিত্র্য এবং পরিচ্ছন্নতা। পদ্ধতিটা ছিল এরকম: প্রথমে হকারদের রেজিস্ট্রেশন বা লাইসেন্স দেওয়া হলো, তারপর তাদের জন্য নির্মিত হলো স্থায়ী উন্মুক্ত কাঠামোর হকার সেন্টার, সুপরিসর পরিচ্ছন্ন বসার জায়গা। যারা রাস্তা থেকে সরলেন বা আর্থিক কষ্টে ছিলেন তাদের ভর্তুকির স্টল দেওয়া হলো। 1985 সাল নাগাদ সিঙ্গাপুর সরকার সফলভাবে রাস্তার সমস্ত খাবার বিক্রেতাকে পুনর্বাসিত করে ফেলল। আর ফলটা কি দাঁড়ালো? আজ সিঙ্গাপুরের হকার সেন্টারগুলো শুধু স্থানীয় মানুষের জন্যই নয়, এগুলো আন্তর্জাতিক পর্যটকদেরও অন্যতম আকর্ষণ। ইউনেস্কো এই হকার সংস্কৃতিকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। সিঙ্গাপুরের সাফল্যের মূল সূত্র কি ছিল? এগুলো ছিল মূলত তিনটি। এক, হকারদের শত্রু হিসেবে না দেখে বরং অংশীদার বা স্টেক হোল্ডার হিসেবে দেখা। দুই, আগে বিকল্প ব্যবস্থা তৈরি করা। আর তিন, ভর্তুকির মাধ্যমে নতুন জায়গায় ব্যবসা শুরুর কাজটা সহজ করে দেওয়া। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের গল্পটা কিন্তু একটু অন্যরকম, আর সেই কারণেও এটা আরও শিক্ষণীয়। 1997 সালের এশিয়ায় আর্থিক সংকটের পরে হাজার হাজার মানুষ চাকরি হারিয়ে রাস্তায় হকার হিসেবে জীবিকা নির্বাহ শুরু করলেন। ছাঁটাই হওয়া অনেক শ্রমিক তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে ইনফরমাল ব্যবসা শুরু করেছিলেন। সেখানেও রাস্তায় ছেয়ে গেলেন এইসব মানুষরা। 2017 সালে ব্যাংকক কর্তৃপক্ষ হঠাৎ শহর পরিষ্কার করার নামে হাজার হাজার হকারকে উচ্ছেদ করে দিলেন। কিন্তু এর ফলটা হলো অত্যন্ত ভয়াবহ। রাস্তায় হকার নিষিদ্ধ করার মানে ছিল হাজার হাজার বয়স্ক শ্রমিককে কর্মহীন করা, যাদের অন্য কোথাও কাজ পাওয়ার কোনো সুযোগ প্রায় নেই বললেই হয়। তবে ব্যাংকক শেষ পর্যন্ত এই ভুল থেকে শিক্ষা নিয়েছে। সম্প্রতি ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন বা বিএমএ সিঙ্গাপুরের হকার সেন্টার মডেলকে অনুসরণ করে ব্যাংককে প্রথম হকার সেন্টার চালু করেছে। এখানে কম দামে খাবার পাওয়া যাচ্ছে। এই ব্যবস্থাও ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবার আসি ভারতের কথায়। 2014 সালে মনমোহন সিং সরকার ভারতের সংসদে একটি ঐতিহাসিক আইন পাশ করল। আইনটির নাম ছিল স্ট্রিট ভেন্ডার্স প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অফ এ স্ট্রিট ভেন্ডিং অ্যাক্ট। এই আইনের লক্ষ্য ছিল ভারতের কোটি কোটি হকারকে উচ্ছেদ এবং পুলিশি হয়রানির হুমকি থেকে রক্ষা করা, তাদের আইনি সুরক্ষা দেওয়া। আইনে বলা হয়েছিল প্রতিটি শহরে টাউন ভেন্ডিং কমিটি গঠন করতে হবে, ভেন্ডিং জোন চিহ্নিত করতে হবে, হকারদের পরিচয়পত্র দিতে হবে। কাগজে কলমে এটা ছিল একটা বড় পদক্ষেপ। এই আইন তৈরির পরেই সরকার পরিবর্তন হলো, আর এত বছর পরেও এই আইন কার্যত লাল ফিতের ফাঁসেই আটকে রয়েছে। আমাদের শহরগুলোতেও তা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি। হকার নেতাদের অভিযোগ, কর্পোরেট ব্যবসায়ীদের চাপে কেন্দ্র এবং রাজ্য কেউই আইন বাস্তবায়নে সত্যিকারের রাজনৈতিক ইচ্ছা দেখাচ্ছেন না। ফলে একদিকে আইন আছে, অন্যদিকে আগের সব হয়রানিও রয়েছে। সংসদীয় স্থায়ী কমিটি হকার উচ্ছেদ নিয়ে 3টি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। উচ্ছেদ এবং স্থানান্তরের মামলার কেন্দ্রীভূত ডেটাবেস তৈরি, পার্ক এবং কমিউনিটি সেন্টারের কাছে ফাঁকা জায়গা চিহ্নিত করে ভেন্ডিং জোন বানানো এবং হকার সংখ্যার ঊর্ধ্বসীমা তুলে দেওয়া। কিন্তু কি করে হবে হকার পুনর্বাসন? সফল পুনর্বাসনের 4টি সূত্র নিয়ে অনেক বিশেষজ্ঞরা আলোচনা করেছেন। সেগুলো নিয়ে এবার আমরা একে একে আলোচনা করব। পৃথিবীর বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে কয়েকটি মূল নীতি স্পষ্ট হয়েছে। 1, আগে বিকল্প, তারপর উচ্ছেদ। সিঙ্গাপুর এটাই করেছিল। আগে হকার সেন্টার তৈরি হয়েছে, তারপর রাস্তার হকারদের সেখানে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। 2, রেজিস্ট্রেশন এবং পরিচয়পত্র দেওয়া। হকার রেজিস্ট্রেশন সিস্টেম 2 পক্ষের জন্যই লাভজনক। হকার পায় আইনি সুরক্ষা, আর সরকার পায় তথ্য এবং কর। সিঙ্গাপুরে হকাররা লাইসেন্স নিয়েই বৈধ উপায়ে ব্যবসা করছেন, সরকারকে করও দিচ্ছেন। হকাররাও এটা চান। 3, পরিকাঠামো নির্মাণ।
শুধু জায়গা দিলেই হবে না, বিদ্যুৎ, জল, টয়লেট, বর্জ্য ব্যবস্থাপনা এগুলো না থাকলে হকারের ব্যবসা টিকবে না। ভারতের অনেক ভেন্ডিং জোনে এই মৌলিক পরিকাঠামো দেওয়া হয়নি বলেই হকাররা সেখানে যেতে চাননি। সরকারকে দায়িত্ব নিয়ে এই সব জায়গা এমনভাবে সাজাতে হবে যে পর্যটকরাও সেখানে যেতে আগ্রহী হবেন। 4. হকারদের অংশগ্রহণ। নীতি তৈরিতে হকারদের সরাসরি অংশগ্রহণ থাকলে সেই নীতি বাস্তবসম্মত হয় এবং এতে প্রতিরোধ কমে। ভারতের স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্টে টাউন ভেন্ডিং কমিটি করার কথা বলা হয়েছে এবং সেখানে হকার প্রতিনিধিদের রাখার কথাও বলা হয়েছে। কিন্তু অনেক সময় বাস্তবে পৌরসভায় এ কাজে নিজেদের সর্বেসর্বা মনে করতে পারে, আর এটা যাতে না হয় সেটা সরকারকেই দেখতে হবে। এবার আসি পশ্চিমবঙ্গের জন্য বিকল্প নকশা কেমন হতে পারে। কলকাতাও এই পথে হাঁটতেই পারে। কলকাতার বড় সুবিধেও আছে। আমাদের নিজস্ব অসাধারণ খাদ্য সংস্কৃতি আছে যা আন্তর্জাতিক মঞ্চে এর মধ্যেই পরিচিতি পেয়েছে। একটি সুনির্দিষ্ট পরিকল্পনা এরকম হতেই পারে। 1. হকারদের দ্রুত নিবন্ধন বা রেজিস্ট্রেশন করাতে হবে। কারা কোথায় কতদিন ধরে ব্যবসা করছেন তার একটা ডেটাবেস তৈরি করতে হবে। দ্বিতীয়ত, শহরের বিভিন্ন অংশে হকার হাট বা ভেন্ডিং জোন চিহ্নিত করতে হবে। তৃতীয়ত, নোটিশ ছাড়া উচ্ছেদ নিষিদ্ধ করতে হবে এবং উচ্ছেদের আগে বিকল্প স্থান নিশ্চিত করতে হবে। চতুর্থত, ক্ষুদ্র ঋণ এবং প্রশিক্ষণের মাধ্যমে হকারদের ব্যবসার মান আরও উন্নত করতে হবে। কলকাতার নিউ মার্কেট, গড়িয়াহাট, শিয়ালদা এইসব অঞ্চলগুলোতে সুসংগঠিত হকার জোন তৈরি করা হলে এগুলো একই সঙ্গে পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। কলকাতার খাবার ইতিমধ্যেই দেশ বিদেশে বিখ্যাত। ফুচকা থেকে কাঠি রোল, মোগলাই পরোটা থেকে দুপুরের থালি, পিঠে, বিভিন্ন রকম মিষ্টি এবং ফল, এই সম্পদকে কাজে লাগানোই যায়। আর এর সঙ্গে রয়েছে আমাদের বাংলার নিজস্ব হস্তশিল্প, তাঁতের কাজ, মাটির কাজ, চর্মশিল্প ইত্যাদি। আন্তর্জাতিক বাজারে এগুলোর যথেষ্ট কদর আছে। হকারদের উচ্ছেদ করলে শুধু হকাররাই ক্ষতিগ্রস্ত হন না, যারা সস্তায় খাবার, পোশাক বা অন্য জিনিস কিনতেন তাদেরও বিকল্প কমে যায়। যারা এই হকারদের কাছে বিভিন্ন কাঁচামাল বেচতেন তারাও কিন্তু মার খান অর্থনৈতিকভাবে। আর সিটি অফ জয়ের যে আনন্দ বিদেশিদের টানে সেটাও কিন্তু ম্লান হয়ে যায়। পৃথিবীর অভিজ্ঞতা বলছে সমৃদ্ধ শহর গড়তে হলে এই মানুষগুলোকে সিস্টেমের বাইরে ঠেলে দেওয়া নয়, বরং সিস্টেমের ভেতরে আনতে হবে। তাদের অবদানকে সম্মান করতে হবে। সিঙ্গাপুর পেরেছে, ব্যাংকক পারছে, ভারতেরও আইন আছে। এখন দরকার শুধু সদিচ্ছে। বুলডোজার দিয়ে সমস্যার সমাধান হয় না, বুলডোজার দিয়ে শুধু চোখের সামনে থেকে হকারদের সরানো যায়। সমস্যাটা কিন্তু থাকে আরও গভীরে। হকারের ঠেলাগাড়ি বা ঝুপড়ি ভাঙলে দারিদ্র্য চলে যায় না। পশ্চিমবঙ্গ এখন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে বুলডোজার আর অন্যদিকে সিঙ্গাপুরের হকার সেন্টারের মডেল। এখন আমাদের সরকারকেই ঠিক করতে হবে তারা কোন পথে হাঁটবে, আর সেটাই স্থির করবে এই রাজ্যের লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ। বিষয়টি নিয়ে আপনাদের প্রত্যেকের কমেন্ট আশা করব কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।